বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টি আসন পেয়েছে, জামাত ইসলামী 68টি, স্বতন্ত্র 7টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি, খেলাফতে মজলিস 2টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, খেলাফত মজলিস 1টি, গণসংহতি আন্দোলন 1টি, গণ অধিকার পরিষদ 1টি। আপনারা যদি দেখেন, আমরা নির্বাচনে অংশগ্রহণের এক ধরনের প্রচেষ্টা থাকে যে নির্বাচনটা কত বেশি রাজনৈতিক দল অংশ নিল, সেই দিক থেকে যদি দেখা হয়, সেই প্রচেষ্টাটা কিন্তু নির্বাচনের শুরুর দিক থেকে সবসময় থাকে। কিন্তু আমরা যদি গত 5টা ইলেকশনের সংসদে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব দেখি, তাহলে দেখবো যে আসলে 9টির বেশি দল আসলে কখনোই সংসদে প্রতিনিধিত্ব করেনি। আমি যদি নবম সংসদের সাথে তুলনা করি, যেটা 2008-এ, তখনও কিন্তু রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করেছিল মাত্র 8টি। এবারের সংসদে নারী সংসদ সদস্য, আপনারা জানেন যে এবার নারী প্রার্থী অনেক কম ছিলেন, 4.05% যারা নারী প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু জিতে এসেছেন মাত্র 7 জন। এটা যদি আমরা শতাংশের হিসাবে দেখি, এটি 2.36%। এটি আপনি যদি দেখেন গত 5টি ইলেকশনের মধ্যে এটি সবচেয়ে কম। এবং গত আমরা নির্বাচনী 1991 সালের পরের থেকে দেখলেও সংসদে নারীদের সরাসরি জিতে আসার সংখ্যায় এটি একেবারেই কম। এবং নবম ইলেকশনের সাথে, আমি 2008-এর ইলেকশন নির্বাচনের সাথে যদি তুলনা করি নবম সংসদের সাথে, নবম সংসদেও কিন্তু 14 জন নারী প্রার্থী সরাসরি জিতে সংসদে এসেছিলেন। এই বছর সেই সংখ্যাটি মাত্র 7 জন। এবারের সংসদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এবারের সংসদ অনেক বেশি তরুণ। আমরা যদি গড় বয়স দেখি, গড় বয়স এই সংসদের 59। 25 থেকে 34 বছর বয়সী সংসদ সদস্য আছেন 3%, 35 থেকে 44 বছর বয়সী সংসদ সদস্য আছেন 6.73%, এবং 45 থেকে 54 বছর আছেন হচ্ছে 18.86%। 55 থেকে 65 আছেন 33.67%, এবং 65 বছরের বেশি আছেন 3.6%। এই যে তরুণ, আমরা একটি তরুণ কিছুটা অপেক্ষাকৃত তরুণ সংসদ পেতে যাচ্ছি। এই সংসদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এবছর অলমোস্ট 2/3 সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদ সদস্য হচ্ছে, যেটা অনেক অন্যান্য সংসদের তুলনায় অনেক বেশি। একই সাথে এই সংসদের আরেকটি বড় বিষয় হচ্ছে এই সংসদে যিনি সংসদ নেতা হবেন এবং একই সাথে যিনি বিরোধী দলীয় নেতা হবেন, দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সো আমরা একটি তরুণ সংসদ বলছি, আসলে কিছুটা অনভিজ্ঞ সংসদও আমরা বলতে পারি, যে সংসদ সদস্যতা যে তাদের যে সংসদ সদস্যদের যে অভিজ্ঞতার দিক থেকে একেবারেই তরুণ বলতে পারি আমরা এই সংসদকে। সংসদ সদস্যদের আমরা যদি তাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখি, প্রায় 84.83% সদস্য স্নাতক এবং স্নাতকোত্তর বা তার ঊর্ধ্ব ডিগ্রিধারী। এর মধ্যে সবচেয়ে বেশি আছেন 44.83% ওনারা স্নাতকোত্তর। আর এটি যদি আমরা অন্যান্য সংসদের সাথে মিলাই, এটি প্রায় 80%-এর উপরেই সবসময় ছিল। এবছর প্রায় 84% রয়ে গেছে। নির্বাচিত সংসদ সদস্যের পেশা নিয়ে খুব বেশি আগ্রহ থাকে। আমরা এবার দেখেছি নির্বাচিত সংসদ সদস্যদের ভেতর 59.9% ব্যবসায়ী তাদের হলফনামায় দিয়েছেন, আইনজীবী 11.8%, তারপরে রয়েছেন শিক্ষক পেশা 8.1%, কৃষিজীবী রয়েছেন 4.7%, চিকিৎসক এসেছেন 3.7%, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পেশাজীবী, চাকরিজীবী এটি প্রত্যেকটি প্রায় 2%-এর ঘরে রয়েছে। আমরা যদি সংসদ সদস্যদের পেশাটাকে একটু অন্যান্য সংসদের সাথে, বিগত সংসদগুলোর সাথে তুলনা করি, আমরা দেখব দ্বাদশ সংসদের তুলনায় ত্রয়োদশ সংসদে ব্যবসায়ীদের সংখ্যা কিন্তু হারটি কিন্তু কমেছে, প্রায় 5%-এর মতো কমে গেছে। এবং নবম সংসদের তুলনায় এটি কিন্তু 3% বেড়েছে। আমরা যদি দেখি নবম সংসদের তুলনায়, তার মানে হচ্ছে সংসদে কিন্তু ব্যবসায়ীদের প্রাধান্যই বেশি থাকছে। বিগত 4টি সংসদের তুলনায় এবারই সবচেয়ে বেশি শিক্ষক সংসদে নির্বাচিত হয়ে এসেছে, যেটি আগে 2%-এর নিচে ছিল, এটি এবার প্রায় 8% হয়ে গেছে।
আর সবচেয়ে কমে গেছে এই শিক্ষক যেরকম বেড়েছেন, একই সাথে রাজনীতিবিদ বলে যাদেরকে আমরা যারা পেশা দেখিয়েছেন এমন সংসদ সদস্য কিন্তু 2% নেমে এসেছেন, এবং সবচেয়ে বেশি কম আমরা বিগত যদি পাঁচটা ইলেকশনের যে তথ্য দেখি তাহলে দেখতে পাবো যে এটি সবচেয়ে কম। এবার নির্বাচিত সংসদদের আয় যদি দেখি, আমরা বার্ষিক 10 লাখ টাকার বেশি আয় আছে এমন সংসদ সদস্য আমরা পেয়েছি 67.34%, প্রায় 200 জন, এবং কোটি টাকার বেশি আয় করেন মাত্র 48 জন। অস্থাবর এবং স্থাবর সম্পদের বর্তমান মূল্য অনুযায়ী এই ত্রয়োদশ সংসদে কোটিপতি রয়েছেন 236 জন, যেটি এই সংসদের 79.46%, এবং শতকোটিপতির সংখ্যা 13 জন। জাতীয়তাবাদী দল বিএনপিতে এমন কোটিপতি রয়েছেন 189 জন, 90.87%, এবং বাংলাদেশ জামাত ইসলামীতে 38 জন, 55.07%। এবার আমরা শীর্ষতে যে তালিকাটি আমরা করেছি সেটি শীর্ষ 10-এর যে শতকোটিপতি, তাতে সবার উপরে রয়েছেন আব্দুল্লাহ আল মিন্টু, ফেনী 3 আসনের বিএনপির সংসদ সদস্য। ওনার স্থাবর এবং অস্থাবর সম্পদের মোট মূল্য 607 কোটি টাকা। ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 299 কোটি টাকা ওনার সম্পদ এবং অস্থাবর এবং সম্পদের মূল্য, স্থাবর সম্পদের মূল্য। জাকারিয়া তাহের, কুমিল্লা 8, বিএনপি 292 কোটি টাকা। মোহাম্মদ জালালউদ্দিন, চাঁদপুর 2, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 233 কোটি টাকা। এখানে দেখেন পুরো তালিকাটিতেই সবাই মোটামুটি একজন বাদে, যিনি মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4, স্বতন্ত্র, উনি 120 কোটি টাকা ওনার স্থাবর এবং অস্থাবর সম্পদ মিলে দেখিয়েছেন। ত্রয়োদশ সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা দায় এবং ঋণের দিক থেকে যদি দেখি, ত্রয়োদশ সংসদ সদস্যের অর্ধেক সদস্যই দায় বা ঋণ রয়েছে তাদের। দলগতভাবে বিএনপিতে এই হার 62% এবং জামাত ইসলামীতে এই হার 16% মতো। আপনারা যদি দেখেন, এটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড যদিও দেখাচ্ছে, যে প্রায় 49.83% ত্রয়োদশ সংসদ নির্বাচনে, যেটি নবম সংসদ নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি, এটি হার প্রায় 53.68%। সেই হিসেবে করলে 2008 সালের পরে এটি সবচেয়ে কম দায় এবং ঋণগ্রস্ত আমরা যদি বলি সংসদ। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই সংসদে অর্ধেক সংসদের যে মোট ঋণের পরিমাণ, সেটি কিন্তু অন্য যে কোনো সংসদের চেয়ে বেশি। ত্রয়োদশ সংসদে নির্বাচিত সদস্যদের মোট দায় ও ঋণের পরিমাণ প্রায় 11,356 কোটি টাকা, যা বিগত 4 সংসদের তুলনায় সর্বোচ্চ। আপনারা যদি দেখেন, নবম সংসদ নির্বাচনে যারা জিতে এসেছিলেন তাদের মোট ঋণ ছিল 1107 কোটি টাকা, যেটি দশম সংসদে এসেছে 3624 কোটি, একাদশ সংসদে এসে হয়েছে 6423 কোটি, এবং দ্বাদশ সংসদ নির্বাচনে সেটি ছিল 10,382 কোটি, যেটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা যেটি বলছি 11,365 কোটি টাকা। এবং শীর্ষ ঋণ বা দায় আছে এমন সংসদ সদস্যের যে তালিকাটি আমরা পেয়েছি, সেই তালিকা অনুযায়ী এস এম ফয়সাল 2042 কোটি টাকা ওনার ঋণ বা দায় রয়েছে হবিগঞ্জ 4 আসনের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদ খালেদ হাসান মাহবুব 1470 কোটি টাকা ঋণ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 3 আফরোজা খানম 1360 কোটি টাকা ঋণ রয়েছে। মানিকগঞ্জ 3 মোহাম্মদ আব্দুল্লাহ 1115 কোটি টাকা ঋণ রয়েছে। মুন্সিগঞ্জ 1, এবং সবশেষ এই তালিকায় আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, উনি 298 কোটি টাকা ঋণ রয়েছে। রাজবাড়ী 1 বিএনপির দলীয় সংসদ সদস্য।